সাল 1971-এর 3রা ডিসেম্বর বিকেল 5:30 নাগাদ অমৃতসরের বিমান ঘাঁটিতে এক ভয়ঙ্কর হামলা চালায় পাকিস্তান। শুধু অমৃতসর নয়, আগ্রা, আম্বালা, পাঠানকোট, যোধপুর, রাজস্থান, এইভাবে টোটাল 11টা বিমান ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালায় পাকিস্তান। শুরু করে না জানিয়ে ভারতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধ, যার নাম অপারেশন চেঙ্গিস খান। এই হামলার পর ইন্দিরা গান্ধী বেতার মাধ্যমে দেশবাসীকে এক বার্তা দেয়। जय हिंद। आपसे मैं एक खतरे के समय बोल रही हूँ। कुछ ही घंटे पहले करीब 5:30 बजे शाम के 3 दिसंबर को पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। কিন্তু কেন পাকিস্তান এতগুলো জায়গায় বিধ্বংসী হামলা চালালো? এত বোম মারার পরে ভারতের কি পরিণতি হয়েছিল? কি ছিল পাকিস্তানের আসল উদ্দেশ্য? টিফিন কৌটো দিয়ে কিভাবে 120 জন সৈনিক 2000 থেকে 3000 পাকিস্তানি সৈন্যদের হারিয়ে দিয়েছিল, বলবো সেই কাহিনী এই অধ্যায়ে। নমস্কার, আমি রাজা ব্যানার্জি। আজ বলবো ভারতের সেই গর্বের ইতিহাস। তবে তার আগে যারা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে ভারতে চকলেট বোম ফাটান, তাদের বলবো আজকের ভিডিও না দেখতে। কারণ আজকে তাদের আব্বাদের অর্থাৎ পাকিস্তানিদের যেভাবে আমরা অপমানিত ফিল করাবো আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে, হয়তো এর আগে কেউ কোনোদিনও তা করেনি। ভিডিও শুরুর আগেই আপনারা এই ছবিটি দেখতে পারেন, যেটা আমি বলছি না, বলছে গুগল। এর ম্যাপের সাথে যে জন্তুর পরিচয় পাওয়া যায় সেই রকমই তাদের স্বভাব চরিত্র নয়। যদিও হতো তাহলে হয়তো আজকে পাকিস্তান এই রকম জায়গায় পৌঁছতো না। ইন্দিরা গান্ধী 1971-এর জুলাই মাস থেকেই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বলা শুরু করেন। আসলে মানবিক ইন্দিরা গান্ধী বাংলাদেশের উপর অত্যাচার আর সহ্য করতে পারছিলেন না। আগের ভিডিওতে অপারেশন সার্চলাইটে পাকিস্তান যে কি ভয়ঙ্কর অত্যাচার করেছে তা আপনারা আই বটনে ক্লিক করলেই জানতে পারবেন। পাকিস্তানের অত্যাচারে 1 কোটি বাঙালি তখন বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, এবং এই 1 কোটি বাঙালিকে ভরণ পোষণ করতে ভারতের প্রচুর অর্থ খরচ হতো। তাই ইন্দিরা গান্ধী নানান ডেলিগেট পাঠিয়ে আমেরিকা সহ বিভিন্ন দেশকে পাকিস্তানের এই বর্বরতার কথা জানান। তিনি চেয়েছিলেন যাতে এই 1 কোটি বাঙালি সুস্থভাবে তাদের দেশে ফিরে যেতে পারেন। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। সে সময় ভারতের বিরোধী দলনেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি। ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ীজিকে ডাকেন এবং বলেন যে ডেলিগেট হিসেবে উনি বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের বর্বরতার কথা যাতে বিভিন্ন দেশকে জানান। তখন অটল বিহারী বাজপেয়ী বিভিন্ন দেশে গিয়ে এই কথা বিভিন্ন দেশে ছড়িয়ে দেন। পরবর্তীকালে এক ইন্টারভিউতে অটল বিহারী বাজপেয়ীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও আপনি কেন ইন্দিরা গান্ধীর কথায় বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের বর্বরতার কথা ছড়িয়ে দিয়েছিলেন। সেই প্রশ্নের উত্তরে অটল বিহারী বাজপেয়ীজি হেসে বলেছিলেন যে সবার আগে আমার দেশ, তারপর আমার দল। 71-এর এপ্রিল মাসে ইন্দিরা গান্ধী আর্মি চিফ স্যার মানেক শাহকে বলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু আর্মি চিফ তখন না বলেন। তিনি বলেন যে এই সময় বর্ষাকাল, এখন যদি আমরা যুদ্ধ করতে যাই তাহলে কিন্তু বাংলাদেশের অপরিচিত জায়গায় আমরা বিপদে পড়তে পারি, কারণ এই সময় বাংলাদেশে অনেক জায়গায় বন্যা হবে। আর্মি চিফ বলেন যে যদি এইটা না করে আমরা নভেম্বর ডিসেম্বর মাসে যুদ্ধ করি তাহলে আমাদের ইন্ডিয়ান আর্মিরা অনেক অ্যাডভান্টেজ পাবে, এবং বিটুইন দিস পিরিয়ড যদি আমরা মুক্তিবাহিনীকে ট্রেনিং দিই তাহলে মুক্তিবাহিনীও আরও শক্তিশালী হবে। সেই কথা শুনে ইন্দিরা গান্ধী আর্মি চিফকে বলেন যে আমরা আপনাকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, আপনি যখন খুশি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন। ভারত পাকিস্তানকে এক বারুদের স্তূপে বসিয়ে দিয়েছিল, আর 3রা ডিসেম্বর 1971-এ পাকিস্তান ভারতে হামলা করে সেই বারুদেই আগুন জ্বেলে দেয়। ডিসেম্বর মাসেই পাকিস্তানের কাছে একটা গোপন খবর আসে যে ভারতীয় সমস্ত সৈন্যই পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে মোতায়েন করা আছে, এবং পশ্চিম দিকে রাজস্থানের লোঙ্গেওয়ালা চেকপোস্টে মাত্র 120 জন সৈনিক আছে। এই অবস্থায় যদি আমরা হামলা করে লোঙ্গেওয়ালা চেকপোস্ট দখল করতে পারি এবং সেখান থেকে যদি আমরা জয়সলমীর দখল করতে পারি তাহলে
ভারতকে আমরা প্রযুদ্ধস্ত করে বাংলাদেশ থেকে ভারতের সমস্ত শক্তিকে হাটিয়ে দিতে পারব। 4 ডিসেম্বর গভীর রাতে ধরমবীর প্লাটুন লোঙ্গেওয়ালা চেকপোস্টে টহল দিতে দিতে হঠাৎই বেশ কিছু গাড়ির শব্দ শুনতে পায়। গভীর রাত, ধুধু মরুভূমি, এত রাতে এত গাড়ির শব্দ, কারা এরা? সঙ্গে সঙ্গে সে সময় কমান্ডার কুলদীপ সিং চাঁদপুরি হেডকোয়ার্টার্সে ব্যাপারটা জানান এবং হেডকোয়ার্টার্স থেকে যেটা জানানো হয় সেটা শুনে ওই চেকপোস্টের সকলেই চমকে উঠেছিলেন। হেডকোয়ার্টার্স থেকে জানানো হয় যে ব্রিগেডিয়ার তারিক মীর তার 2000 থেকে 3000 সৈন্য এবং সাজোয়া 200 গাড়ি আর 40টা ট্যাঙ্ক নিয়ে লোঙ্গেওয়ালা চেকপোস্ট আক্রমণ করতে এগিয়ে আসছে। এদিকে কুলদীপ সিং চাঁদপুরি মাত্র 120 জন সৈন্য নিয়ে চেকপোস্ট পাহারা দিচ্ছেন, আর ওদিকে তারিক মীর 2 থেকে 3000 সৈন্য নিয়ে আক্রমণ করতে আসছে চেকপোস্ট। কুলদীপ সিং চাঁদপুরি হেডকোয়ার্টার্সে বলেন ব্যাকআপ পাঠাবার জন্য, কিন্তু হেডকোয়ার্টার্স থেকে তখন বলা হয় যে আমরা কোনো ব্যাকআপ পাঠাতে পারবো না, কারণ রাতের অন্ধকারে ভারতের কোনো ফাইটার জেট নেই যা ফ্লাই করতে পারে। কুলদীপ সিং চাঁদপুরিকে বলা হয় এক্ষেত্রে আপনি যদি সারা রাত যুদ্ধ করে ওই পাকিস্তানি আর্মিদের আটকে রাখতে পারেন তাহলে আমরা সকালবেলার দিকে ব্যাকআপ আপনাকে পাঠাতে পারি, অথবা আপনি যদি মনে করেন তাহলে এই 120 জন সৈন্যকে নিয়ে পালিয়ে যেতে পারেন। আর কুলদীপ সিং চাঁদপুরি শেরকা দিল তখন যে সিদ্ধান্তটা নিয়েছিল তা ছিল অতি ভয়ঙ্কর। সে সময় কুলদীপ সিং চাঁদপুরি সিদ্ধান্ত নেন যে মাত্র 120 জন সৈন্যকে নিয়ে পাকিস্তানের 2 থেকে 3000 সৈন্যর বিরুদ্ধে লড়াই করার। কথায় বলে না, सर पे कफन बांध के हुए जो रणभूमि में उतरते हैं, शेर सिंह वो है जो हारबाजी जीतते हैं। কিন্তু কিভাবে 2 থেকে 3000 পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে মাত্র 120 জন সৈন্য নিয়ে চাঁদপুরি লড়াই করবেন? কিভাবে সারাটা রাত পাকিস্তানি আর্মিদেরকে আটকে রাখবেন? মেজর চাঁদপুরি সে সময় একটা দারুণ প্ল্যানিং করেন। প্রথমেই মেজর চাঁদপুরি তাদের আর্মিদের নিয়ে 2 কিলোমিটার এলাকা জুড়ে একটা খাল মতো তৈরি করে বাংকার সৃষ্টি করেন। চেকপোস্টের 300 মিটার দূরে বেশ কিছু তার গোটা এলাকা জুড়ে বিছিয়ে দেন, আর মাত্র 3টে মাইন বিছিয়ে দেন ওই রাস্তাতেই। এছাড়াও আরও কিছু জিনিস তিনি বিছিয়ে দিয়েছিলেন ওই মরুভূমিতেই, সেগুলো কি পরে বলছি। মেজর নির্দেশ দেন যে ওই খালের মধ্যে থেকে 2 কিলোমিটার জুড়ে স্টেন গান দিয়ে যেন অনবরত আর্মিরা গুলি ছুটতে থাকে পাকিস্তান আর্মির দিকে। পাকিস্তানি আর্মি টোটাল কনফিউজড। 120 জন সৈন্য নিয়ে একবার এদিক দিয়ে গুলি আসছে, একবার ওদিক দিয়ে গুলি আসছে, এটা হতেই পারে না। নিশ্চয়ই এই চেকপোস্টে প্রচুর সৈনিক আছে, হয়তো পাকিস্তানিদের কাছে ভুল তথ্য গেছে। পাকিস্তানি আর্মিরা তখন সেটাই মনে করে। পাকিস্তানি ট্যাঙ্ক ধীরে ধীরে চেকপোস্টের দিকে এগিয়ে আসতে শুরু করে। কিছু দূর এগিয়ে আসার পরেই হঠাৎ একটা পাকিস্তানি ট্যাঙ্ক উড়ে যায়। আবার কিছু দূর যাওয়ার পরে আরও একটা পাকিস্তানি ট্যাঙ্ক উড়ে যায়। এইভাবে পরপর তিনটে পাকিস্তানি ট্যাঙ্ক উড়ে যায় ভারতীয় মাইনে। আর তখন তারিক মীর ভাবেন যে তার মানে নিশ্চয়ই প্রচুর মাইন পোতা আছে, যে কারণে আমাদের ট্যাঙ্ক পরপর উড়ে যাচ্ছে। উনি সবাইকে বলেন, স্কোয়াড এবার থেমে যাও, আগে আমরা দেখি যে ভারতীয়রা কত মাইন বিছিয়ে রেখেছে। পূর্ণিমার চাঁদের আলোয় তারিক মীর দেখতে পান যে গোটা থর মরুভূমি জুড়ে তার আর তার, চারিদিকে তার বেছানো আছে। এবং তারিক মীর তখন সিদ্ধান্ত নেন যে আরে ভারতীয়রা এখানে প্রচুর মাইন পুঁতে রেখেছে। সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারকে খবর দেওয়া হয় যে যেন তারা মাইন ডিটেক্টর নিয়ে চলে আসেন এবং যত মাইন আছে সেগুলোকে খুঁজে বের করেন। সারা রাত ধরে ওই মাইন ডিটেক্টর দিয়ে পাকিস্তানি আর্মিরা তখন মাইন খুঁজতে শুরু করেন, এবং এক একজন আর্মি যখন এক একটা মাইন হাতে পাচ্ছেন এবং সেগুলো ডিফিউজ করতে গিয়ে দেখছেন সেগুলো আদৌ মাইন নয়, সেগুলো এক একটা টিফিন কৌটো যাতে বালি ভর্তি করা। তবে তারিক মীর সারাটা রাত ধরে তার আর্মিদের নিয়ে টিফিন বক্স খুঁজে বেরিয়েছেন। আর সকাল হতেই ব্যাকআপে যখন ইন্ডিয়ান এয়ারফোর্স আসে তখন মনে হচ্ছিল যেন একটা রোহিত শেট্টির সিনেমা চলছে থর মরুভূমিতে। এদিকে গাড়ি উড়ে যাচ্ছে, এদিকে ট্যাঙ্ক উড়ে যাচ্ছে, যেমনটা আমরা রোহিত শেট্টির সিনেমায় দেখে থাকি, অথবা আমরা যারা ভিডিও গেম খেলি
তারা যারা ভিডিও গেমে দেখতে পায় যেভাবে গাড়ি উড়ে যায়, ট্যাঙ্ক উড়ে যায়, সেই রকমভাবেই পাকিস্তানি আর্মিদের ট্যাঙ্ক আর গাড়ি উন্ধাধুন আকাশে উঠতে থাকে। আপনারা কেউ যদি রাজস্থান বেড়াতে যান তাহলে লোঙ্গেওয়ালা চেকপোস্টের কাছে গিয়ে এখনও দেখতে পাবেন কিভাবে পাকিস্তানিদের গাড়ি পড়ে আছে, কিভাবে ট্যাঙ্কে আমরা উল্টো পতাকা একে লাগিয়ে রেখে দিয়েছি যে পাকিস্তানি ট্যাঙ্ক যেহেতু আমাদের কাছে হেরে গেছে তাই ওদের পতাকাটাকে উল্টো করে লাগানো আছে। এই ভিডিও যদি কোনো পাকিস্তানি বন্ধু দেখেন তাদেরকে বলবো যে আপনারা আসুন, এই পড়ে আছে আমাদের ট্যাঙ্ক, আপনাদের ট্যাঙ্ক এসে নিয়ে যান। কিন্তু আমি জানি আজকে প্রায় 50 বছর হয়ে গেছে, আজও কোনো পাকিস্তানের সাহস হয়নি এই ট্যাঙ্ক নিয়ে যাওয়ার। শুধু তাই নয়, এই সময় যে ডেড বডিগুলো পড়েছিল পাকিস্তান আর্মিদেরকে বলা হয়েছিল যে আমরা আর গোলাগুলি চালাচ্ছি না, তোদের ডেড বডি তোরা এসে নিয়ে যা। কিন্তু পাকিস্তান আর্মি এতটাই ভীত ছিল যে ওরা আর সাহস করে ওদের বডিও আনতে আসেনি, যে বডি ওই থর মরুভূমির বালিতেই পড়েছিল এবং চিল শকুনে ওই আর্মিদেরকে, পাকিস্তানি আর্মিদেরকে খুবলে খুবলে খেয়েছিল। 4 তারিখ থেকে 7 তারিখ এই 3 দিন যুদ্ধ চলাকালীন আমাদের ভারতীয় আর্মির মাত্র 2 জন শহীদ হয়েছিল। আর পাকিস্তানের 40টা ট্যাঙ্কের মধ্যে 36টা ট্যাঙ্ক আমরা ধ্বংস করে দিয়েছিলাম। 200 গাড়ির অধিকাংশই আমরা ধ্বংস করে দিয়েছিলাম। 2 থেকে 3 হাজার সৈন্য যে আমাদের আক্রমণ করতে এসেছিল তারা সব লেজ গুটিয়ে পালিয়েছিল, তাদের মধ্যে 200 থেকে 300 সৈনিককে আমরা বলহরি হরিবোল করে দিতে পেরেছিলাম। যদি আপনারা বর্ডার সিনেমাটা দেখে থাকেন তাহলে সেই বর্ডার সিনেমাতে সানি দেওয়ালকে দেখেছেন, যিনি স্যার কুলদীপ সিং চাঁদপুরীর অভিনয়টা করেছিলেন। মনে রাখবেন ওটা ছিল অভিনয় বা রিল, আর আসল রিয়েল হিরো তিনি ছিলেন স্যার কুলদীপ সিং চাঁদপুরী, যাকে আমরা দিল সে স্যালুট জানাই। কুলদীপ সিং চাঁদপুরী পরবর্তীকালে মোহালির ফর্টিস হসপিটালে দেহত্যাগ করেন 2018 সালে। স্যার কুলদীপ সিং চাঁদপুরী শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ভারতের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। স্যার কুলদীপ সিং চাঁদপুরী ছিলেন এক প্রেরণার উৎস। চলুন আজকে আমরা স্যার কুলদীপ সিং চাঁদপুরীর জন্য শপথ নিই যে আমাদের দেশপ্রেম এবং সাহসিকতা ও মানবিকতা আমরা কখনোই ত্যাগ করব না। তাই ভিখারি পাকিস্তানকে বলতে চাই, নিশানে शेर कभी झुकता नहीं, तूफानों में भी हम कभी रुकते नहीं। शेर सिंह है हम, दुनिया को दिखा देंगे, हर युद्ध में विजय पताका लहरा देंगे। जय हिंद, बंदे मातरम, लावल दिल से। পাকিস্তান এই যুদ্ধের পরে থেমে থাকে না। এরপর পাকিস্তান এক ভয়ঙ্কর যুদ্ধের পরিকল্পনা করে। ভারতের মাটিতে এর আগে স্থলপথে যুদ্ধ হয়েছে, আকাশপথে যুদ্ধ হয়েছে, জলপথেও যুদ্ধ হয়েছে, কিন্তু এবারের যুদ্ধ ছিল সম্পূর্ণ আলাদা। এবারের যুদ্ধ ছিল জলের তলায়। পাকিস্তান ভারতের নৌজাহাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা নিয়ে আসছে আমাদের পরের ভিডিও।